নিজের চোখে দেখে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এটা আমার স্বামী আরিয়ান। সত্যি যেটা সন্দেহ করছিলাম সেটাই হলো। মনে মনে ভাবতে লাগলাম, এই দৃশ্যটা দেখার আগে আল্লাহ আমার মৃত্যু দিল না কেন? যে মানুষটার হাত ধরে এই শহরে আসা, তাকে কখনো চিনতাম না, আর কখনো ভাবতাম না যে এই মানুষটা আমার সাথে বিয়ে হবে। বাবা মা অনেক পছন্দ করে আরিয়ানের সাথে আমার বিয়ে দেয়। আর একটা দিন সবসময় মনে করতাম বাবা মা পছন্দ খারাপ হতে পারে। এই কথাটা কিভাবে বাবা মাকে বলবো, তোমার মেয়ের জামাই একজন পরকীয়ায় অসত্য, তাও আবার আমাদের কাজের বুয়ার সাথে। ছি ছি, ভাবতে কেমন লাগছে যে মানুষটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, আর এই মানুষটা কিভাবে কাজটা করতে পারে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। যখন আমি বুয়ার রুম ভেতরে প্রবেশ করি, আরিয়ান আমাকে দেখে চমকে উঠল আর আমাকে বলে, ফারজানা তুমি না আয়াতকে স্কুল দিতে গিয়েছিলে? হ্যাঁ, আমি দিতে গিয়েছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখার খুবই ইচ্ছে ছিল। কতদিন ধরে তোমাদেরকে অনেক সন্দেহ করছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না। আমার স্বামী যে একজন পরকীয়া অসত্য সেটা কখনো বুঝতে পারেন। আমার মধ্যে কি ছিল না আরিয়ান, বলতে পারো? আমি কি দেখতে খারাপ নাকি কোনো বডি ফিগার খারাপ? সব তো দেখতে ভালোই। তাহলে কিভাবে পারলে সামান্য একজন কাজের বুয়ার সাথে এই কাজটা করতে? তোমার একটু বিবেকে বাধা দিল না? ভুলে গেলে তোমার একটা মেয়ে আছে। আমার কথা না হয় ভুলে যেতে পারো, একবারও মনে পড়লো না তোমার মেয়েটার কথা? আরিয়ান তখন বলল, দেখো এটা একটা অ্যাক্সিডেন্ট। বুয়া দেখতে সুন্দর, মোটামুটি ভালো, আর একা একা বাসায় থাকে তো। ফারজানা তখন বলল, বাবা মায়ের পছন্দে বিয়ে করাটা আমার ভুল ছিল। আমি জানতাম না তোমার মতো এত সুন্দর চেহারার মধ্যে লুকিয়ে আছে লুচ্চা প্রাকৃতিক স্বভাব। আচ্ছা সরি, আমি মনে হয় তোমাদের কাজের মধ্যে বাধা দিয়ে ফেলেছি। তোমরা তোমাদের কাজটা শুরু করতে পারো, আমি চলে যাচ্ছি এখান থেকে। আর হ্যাঁ, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর কোনোদিনও ফিরবো না। আমি চাই আমার প্রিয় মানুষটা ভালো থাকুক। একটা কথা কি জানো আরিয়ান, মেয়েরা বিয়ের আগে বাবা মার অন্যরকম একটা মানুষ হয়ে থাকে, আর বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ হলো তার স্বামী। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি কিনা সে আমার বিশ্বাসের আঘাত করলে। এখন আমার বুঝতে আর কোনো কিছু বাকি রইল না। এই জন্য তুমি রাত করে রুমে আসো, বিভিন্ন অজুহাতে দিয়ে আমার সাথে ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, তোমার আর ঝগড়া করতে হবে না। আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আরেকটা কথা বলে যাচ্ছি, দয়া করে আমার মেয়েকে আয়াতকে রেখে যেতে বলবে না। আরিয়ান কোনো কথা বলে না, কারণ সে আর কি কথা বলবে, সে তো ধরা খেয়ে গিয়েছে। এরই মধ্যে বুয়া যখন বলল, ম্যাডাম দেখেন, আমি কখনো এই কাজটা করতে চাইনি, সে আমাকে বাধ্য করেছে। আর হ্যাঁ, আমি কখনো আপনার সংসার ভাঙতে চাইনি। আপনাকে সবসময় বড় বোনের মতো দেখতাম, কিন্তু একদিন আপনি বাসায় ছিলেন না, সে আমাকে জোর করে এই কাজটা করাতে চায়। আমি অনেক বাধা দিয়েছি, কিন্তু সে মানে না। ম্যাডাম প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি এখনই বাসা থেকে চলে যাচ্ছি। আর আপনাকে কথা দিচ্ছি সেটার আশেপাশেও থাকবো না। শুধু আপনার মেয়ে না, আমিও আমার নিজের মেয়ের মতো ভালোবাসতাম। যদি পারেন ম্যাডাম আমাকে মাফ করে দিন। ফারজানা তখন বলল, তোমার কোনো দোষ নেই, দোষ তো সবর আমার। বুয়া তখনই বাসা থেকে বেরিয়ে ফারজানাও বেগ গোছাচ্ছেন বাবার বাড়ি চলে যাওয়ার জন্য। এরই মধ্যে আরিয়ান ফারজানার পায়ে পড়ে মাপ চায়। আরিয়ান বলে, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর কখনো এই কাজটা করব না, প্লিজ আমাকে মাফ করে দাও ফারজানা। ফারজানা তখন বলল, এই তুমি কি করছো, আমার পা ছাড়ো। আরিয়ান তখন বলল, তুমি যতক্ষণ না মাফ করবে ততক্ষণ না তোমার পা ছাড়বো না। সত্যি আয়াতের আম্মু, তোমাকে প্রমিস করছি আর কখনো এই কাজটা করবো না। আর তখনই ফারজানা ভাবতে লাগলো, মেয়েদের বিয়ে হয় একবার, আর সেটা আরিয়ানের সাথে হয়েছে। আর যদি এই মুহূর্তে আমি চলে যাই, আমার মেয়ে আয়াতকে কে দেখবে? হয়তো বাবা মা একদিন দুদিন খুব ভালোবাসবে, দেখবে, কিন্তু পরবর্তী তাদের কাছে আমিও বোঝা হয়ে যাব। যেহেতু আরিয়ান ভুল বুঝতে পেরেছে, ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে এই ভুলটা করবে না। তার প্রিয় মানুষকে মাফ করে দেওয়া শ্রেয়।